আহারে, এ কোথায় দাঁড়িয়ে? স্বর্গে আছি, স্বর্গে। এখানে শুধু বরফ আর বরফ। তবে তাড়াহুড়ো কম করতে হবে, নাহলে মাথা চক্কর দেয়। হিমবাহ নেমেছে বিভিন্ন জায়গায় দেখছি। ফুলে ফুলে ভরা উপত্যকা, ফুলে ফুলে ঢলে ঢলে। জীবনে বেঁচে থাকলে একবার আসুন এই ফুলের উপত্যকায়। আই লাভ 0 পয়েন্ট। কেমন লাগছে ঘুরে? দারুণ। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লাচুং বেড টি। এখন আবার ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি। প্রথমে যাব আমরা 0 পয়েন্টে। আর আমার হোটেল থেকে এই হচ্ছে দৃশ্য সকালের। আমরা একেবারে ডাইরেক্ট চলে এলাম, কারণ একেবারে ব্রেকফাস্ট করেই আমরা আর রুমে ঢুকবো না, এখান থেকে বেরিয়ে যাব। রেডি হয় ব্রেকফাস্ট? ব্রেকফাস্টে আমাদের আজকে রয়েছে ম্যাগি, ব্রেড, বাটার, জ্যাম। এইখান থেকে লাচুং থেকে আপনি যখন রওনা দেবেন অবশ্যই নিতে হবে আপনাকে কি আপনার প্রয়োজনীয় ওষুধপত্র, জুতো ভাড়া। জুতো বা জ্যাকেট সাধারণত লাগে না, জুতো আপনি এই হোটেলের আশপাশে লাচুং থেকেও নিতে পারেন, ওটা ইয়ামথাংয়েও পাওয়া যায়। এই গাড়ি নিয়ে রেডি আমাদের প্রদীপ ভাই। ভিডিও লাচুং থেকে শুরু হলেও দুদিন আগে বাড়ি থেকে প্রথমে গ্যাংটক, পরের দিন গ্যাংটক থেকে লাচুং, কিভাবে এলাম, গ্যাংটকের হোটেল, লাচুংয়ের হোটেল ইত্যাদি নিয়ে আগেই একটি ভিডিও আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন। সেই সঙ্গে বলি 0 পয়েন্ট এবং ইয়ামথাং যেতে হলে পারমিট লাগে, যা আমরা আগেই করে নিয়েছিলাম। সামনে সব গাড়িগুলো দাঁড়াচ্ছে, কারণ এখানে ওই পারমিটটা আবার আপনাদের দেখাতে হবে। তো এই চেকপোস্টে আমরা আমাদের যে পারমিট, সেই পারমিটটা দেখালাম। পারমিট ছাড়া তো উপরে যেতে দেবে না। আর এখান থেকেই আপনার 0 পয়েন্ট বা ইয়ামথাংয়ের, বিশেষ করে 0 পয়েন্টের পারমিট এখান থেকে নিতে হয়। আর লাচুং থেকে চেষ্টা করবেন যত সকালে সম্ভব আপনারা রওনা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জ্যামটা অনেকটাই কম হবে। আচ্ছা, যেটাই প্রথম রাস্তায় প্রচুর ইয়াক রয়েছে। এই রাস্তায় ইয়াকের দেখা পাওয়া যাবে প্রচুর। এই জলধারা ক্রস করছি আমরা এখন এখান দিয়ে। লাচুং থেকে বেরোনোর পরই দুদিকে প্রচুর রডোডেনড্রন গাছ, এবং এখন যেহেতু এপ্রিল মাস তাই ফুল ফুটে আছে। আই লাভ লাচুং। লাচুংয়ের এই জায়গা প্রচুর ফুল রয়েছে। প্রধান এবং প্রথম যেটা বলবো সেটা হচ্ছে রডোডেনড্রন। এই যে এটা লাল হয়ে আছে পুরো গাছ, পুরো লাল হয়ে আছে ফুলে ফুলে ঢলে ঢলে। আহারে, কি অপরূপ জায়গায় আমি শুয়ে আছি, পুরো ফুলের উপত্যকায়। সাদা ফুল দেখুন, এই ফুলের উপত্যকা কি এমনি নাম দেওয়া হয়েছে? এত ফুল জন্যেই নাম দেওয়া হয়েছে। আমার পাশে এই যে গাছটা না, এই গাছে প্রচুর রডোডেনড্রন ফুল ফুটে আছে, কিন্তু এইগুলো একটাও ছেঁড়া যাবে না। আর এই যে এখানে একদম ফুলের উপত্যকার মধ্যে দিয়ে আমি এখন হাঁটাচলা করছি, আর এই ফুলগুলো দেখছেন, এগুলো শুনেছি সাদা রডোডেনড্রন হতে পারে। আর এই গাছটাই একই গাছে ফুল, তার সঙ্গে কুড়ি, মানে কুড়ি অবস্থায় কেমন, ফুল ফুটছে কেমন, আর ফুলটা কেমন, সব এক গাছে রয়েছে এই গাছটায়। এটা আসলে আর্মি বেল্ট, তাই প্রচুর এরকম আর্মির গাড়ি দেখতে পাবেন এখান দিয়ে। ওরাই রক্ষা করে চলেছে আমাদের। লাচুং থেকে ইয়ামথাংয়ের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, আর ইয়ামথাং থেকে 0 পয়েন্টের দূরত্ব আরও 25 কিলোমিটার। এই অঞ্চলে কি কি ফুল আর কি কি পাখি দেখা যাবে, এই অভয়ারণ্য, আসলে এটা একটা অভয়ারণ্য, সেগুলো দেখাই। এই যে এত রকমের পাখি রয়েছে এখানে। আর এইখানে হচ্ছে ফুল, মানে কি দেখবো, এটা হচ্ছে যে প্রিমুলা, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই রকম অনেক ফুল আছে। যাওয়ার পথে রাস্তার পাশে এই দেখুন, এইগুলো সব কিছুদিন আগে ফুটেছিল মনে হয়, দুটো একটা কুড়ি এখনো আছে, মানে কত প্রচুর, বাবা ও কি অবস্থা এদিকে। আহারে, এখানে সব দাঁড়িয়েছে এই ফুলের জন্য, ফুল দেখার জন্য। এই ফুলের উপত্যকায় যেখানে সেখানে দাঁড়াতে ইচ্ছা করে। এইগুলো সব হচ্ছে প্রিমুলা ফুল, সব হচ্ছে প্রিমুলা। কত ফুটে আছে এখানে, তাই দেখুন কত, বাপ রে বাপ, এখানে ভরে আছে প্রিমুলায়, প্রিমুলা ফুল। রডোডেনড্রন কীভাবে ফুটেছে দেখুন, বৃষ্টিতে অনেকটাই নষ্ট হয়েছে। তো এরকম জায়গায় আমি দেখছি একদিকে প্রিমুলা, তার উপরে এই রডোডেনড্রন, দুটো একসঙ্গে, আর চারিদিকের এই ভ্যালি, পাইন গাছ,
মানে অসম্ভব সুন্দর লাগছে, ভাষায় ব্যাখ্যা হচ্ছে না। এই রডোডেনড্রন কিন্তু অনেক রকম কালার হয়, ওইখানে একটা কালার দেখলাম আর এইখানে কিন্তু অন্য কালার। এই আর এই সমস্ত ফুল দেখতে হলে অবশ্যই মার্চের শেষ এবং এপ্রিল মাসটা জুড়ে থাকে। এটা হয়তো কাল বা পরশু ফুটতে পারে। কুড়িগুলো দেখতে ঠিক এরকম হয়, ফুলে ফুলে ভরা। কেমন লাগছে? দারুণ, এত সুন্দর ফুল এ রডোডেনড্রন পাহাড় ছাড়া আর কোথায় পাবো আমরা? চারিদিকে লাল বেগুনির সমারোহ। একেই স্বর্গ বলে। এত সুন্দর প্রকৃতির মাঝে এই ফুলের বাহার সত্যি কোথায় পাবো? ধীরে ধীরে আমরা এই স্বর্গের রাস্তা ধরে এগিয়ে চলেছি। এবার আবার একটা ভ্যালি, নদী ক্রস করব আমরা। এগুলো সব বড় হিমবাহের মতো নেমে এসছে, কিন্তু মাটি মনে হচ্ছে। এবার আমি নেমেছি এমন জায়গায়, এই যে এ পুরোটাই বরফ, মানে শক্ত পাথুরে বরফ, হিমবাহ বরফ এইরকমই হয়। হিমানি সম্প্রপাতে এটা নেমেছে ওই উপর থেকে, এর মধ্যে ঢুকে গেলে হয়ে গেল। এই যে এইটা হচ্ছে হিমবাহ। এই এবার পাইন ঘেরা পথে এগোচ্ছি, মাঝে মাঝে পথের দুদিকে বরফ জমে আছে। যাই হোক, আমাদের ঘোরাচ্ছে ট্যুর কিংডম, 4 রাত 5 দিনের প্যাকেজ, এনজিপি থেকে এনজিপি। আর আমাদের খরচ হচ্ছে পার হেড 8,000 টাকা। এটা কি? হট স্প্রিং, সামনেই ইয়ামথাং ভ্যালি, আর এটা হচ্ছে ইয়ামথাং বাজার। এই সবাই এখানে ইয়ামথাং যারা ঘুরে দেখবেন সবাই নেমে পড়েছেন। থেকেই আমরা ট্যুর কিংডমকে বুক করে আমরা এখানে ঘুরতে এসেছি তাই? রিসেন্টলি। আচ্ছা, অভিজ্ঞতা কেমন তাই বলুন। দুর্ধর্ষ, ভালো লেগেছে। আপনার এটাই ফলো করি আমি পেজটা। যাই হোক, এই ইয়ামথাংয়ে প্রচুর দোকান রয়েছে। 0 পয়েন্ট যাওয়ার আগে অবশ্যই এখান থেকে জুতো ভাড়া করে নিয়ে যাবেন। জুতো ভাড়া এখান থেকে 100 টাকা পড়ে, আর জ্যাকেট এমনি লাগবে না। আর এইখানে আপনারা এরকম যদি কেউ টুপি, গ্লাভস বা অন্যান্য কিছু না নিয়ে আসেন, সব কিছু কিন্তু বিক্রি হচ্ছে ইয়ামথাংয়ে। From Assam, হ্যাঁ, Joy Ayocom from Assam, আসাম। Zubindar Glen. জয় জুবিনদা, আসামসে। জয় জুবিনদা, Joy Zubindar! এবার আমরা ইয়ামথাং ভ্যালির উপর দিয়ে যাব, কিন্তু আমরা সোজা চলে যাব। তার কারণ হচ্ছে আগে 0 পয়েন্ট করে তারপর ইয়ামথাং এসে ঘুরবো। 0 পয়েন্টটা আগে করে নেওয়া সবসময় ভালো। এইখানে এইগুলো ঢেকে আছে, তাই না হলে দেখতে পারতে কত সুন্দর লাগতো। আর এইখানে সব ইয়াক দেখা যাবে, গরু টরু দেখা যাবে না। সামনের দৃশ্য দেখুন। আর সামনে এই পাহাড়ে প্রত্যেকটা গাছের মাথায়ও বরফ জমে আছে। রাস্তার দুদিকে এখন থেকেই বরফ প্রায় জমে আছে কয়েক ফুট। ওরে বাপ রে, গাছের উপর বরফ জমে আছে আর পর্বতের উপরে, দুটো মিলে একেবারে অনবদ্য লাগছে এটা। এই হচ্ছে দৃশ্য। আমার সব থেকে ভালো লাগছে গাছের উপর বরফ জমে থাকাটা। 0 পয়েন্ট যাওয়ার পথে আমরা একটা পয়েন্টে দাঁড়ালাম। এটাও একটা ভিউ পয়েন্ট, এখান থেকে সামনের দৃশ্যটা খুব ভালো দেখা যায়। আচ্ছা, এইখান থেকে সামনে ইয়ামথাং ভ্যালিটা খুব ভালো দেখা যায়। দূরে নদীটা দেখা যাচ্ছে, লাচুংচু নদী। আর দুদিকে এখন সাদা বরফ ছাড়া আর কিছু নেই। এটা হচ্ছে ভ্যালি ভিউ পয়েন্ট। এই যে শেডটা রয়েছে এটাও বরফ জমে আছে, পার্শ্ববর্তী অঞ্চলে পুরোটাই বরফ জমে আছে। চলে এলাম এমন এক জায়গায় না এখানে, আর এখানে আমি দেখছি এই বরফগুলো একেবারে ঝুরঝুরে বরফ। তো এবার দেখাই এই দিকে কিভাবে বরফ জমেছে তাই দেখুন। তবে একটা জিনিস ভালো লাগে আমার এখানে, এই বরফের ফাঁকে ফাঁকে এই যে গাছগুলো রয়েছে না, এই গাছেও বরফ জমে আছে। কল্পনাতীত ভিউও সেরকম ভিউ। ও পুরো ভিজে গেছি। আমার সঙ্গে রয়েছে প্রতাপ ভাই। এখানে এসে প্রতাপ ভাই সঙ্গ দিচ্ছে। ট্যুর কিংডমের সঙ্গে এসে প্রতাপ ভাইয়ের সঙ্গে ঘুরবেন। ইয়া ও হ্যালো, যেখানেই আনন্দ, যেখানেই প্রকৃতি অপার হাতে দান করে, বাঙালি সেখানে পৌঁছে যায়। কেমন লাগছে ঘুরে? দারুণ। সামনে এটা একটা গ্লেসিয়ার। এবার বলি, প্যাকেজে 0 পয়েন্ট ইনক্লুড থাকে না। এখানে যাওয়ার জন্য 2,500 থেকে 3,000 টাকা এক্সট্রা পড়বে। সেই সঙ্গে বলি, আপনারা হয়তো জানেন গুরুদংমার এই মুহূর্তে বন্ধ আছে, তাই বরফ দেখতে হলে লাচুংয়ে 2 রাত কাটাতে হবে। একদিন 0 পয়েন্ট, অন্যদিন কাটাও ঘুরে দেখতে হবে।
ক্রমেই আমরা যত উপরের দিকে উঠছি বরফের পরিমাণ বাড়ছে, ঠান্ডা যে খুব একটা বাড়ছে তা নয়, আর গাছপালা ধীরে ধীরে একেবারেই কমে যাচ্ছে। কারণ এটা হচ্ছে 0 পয়েন্ট। 0 পয়েন্ট মানে ইন্ডিয়া এবং চায়না এর একেবারে সীমানা বলা যায়, এই জন্য এটা 0 পয়েন্ট। আর যাওয়ার পথে একটু চকলেট খাই, শুকনো খাবার কিছু নিয়ে যাবেন, জল অবশ্যই নেবেন, কোকা 30 নেবেন, ডার্ক চকলেট নিতে পারেন। 0 পয়েন্ট আর বেশি দূর নেই, তাই রাস্তার দুদিকে এখন শ্বেত শুভ্র বরফে মোড়া। আর এরকম দৃশ্য দেখতে হলে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে অবশ্যই আসতে হবে। সামনেই 0 পয়েন্ট দেখা যাচ্ছে, এখান থেকে পুরো সাদা বরফ, বরফে ঢেকে আছে। এখানে গাড়ির লাইন পড়ে যায়, কিন্তু আমরা অনেক আগে বেরিয়েছি তাই এখনও খুব বেশি লাইন নেই, তাও দেখুন কয়েকশো গাড়ি লাইন পড়ে গেছে অলরেডি। এখানে গাড়ি মানে খুঁজে পাওয়াই বিপদ, আবার নেটওয়ার্ক থাকে না। নেমে পড়েছি 0 পয়েন্টে, আর 0 পয়েন্টে আমি যেখানে দাঁড়িয়ে আছি মানে বরফে ভর্তি, দোকানপাটগুলো চারিদিকে বরফে ঢাকা রয়েছে, আর আমার চারিদিকেও পুরো বরফ। তো এখানে আসার পর যেটা করবেন, নেমেই হাঁটা চলা শুরু করবেন না, আগে একটুখানি রেস্ট নিন, 2-4 মিনিট বসুন, দরকার 1 কাপ চা খান, তারপরে বরফের মধ্যে নেমে পড়ুন। এখানে আস্তে আস্তে চলাফেরা করতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। চলে এসেছি উন্মুক্ত বরফ ক্ষেত্র, আর এটাই হচ্ছে 0 পয়েন্ট। এবার এই 0 পয়েন্ট নাম হয়েছে কেন? এই বরফের জন্য, মাইনাস টেম্পারেচার জন্য? না, তাহলে কি? এটা হচ্ছে ভারত এবং চীনের একদম সীমান্ত অঞ্চল। এই রকম 0 পয়েন্ট ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, মানে যেখানে বিভিন্ন দেশের সীমানা, সেটাই হচ্ছে আসলে 0 পয়েন্ট। আর এই 0 পয়েন্টে প্রায় সারা বছর বরফ জমে থাকে। আমরা এসেছি এখন মার্চের আজকে 13 তারিখ, আজকেও এখানে এদিকে তো পুরোটা বরফ, আর একটু পরে স্নোফলও হবে সেই ফোরকাস্ট রয়েছে, কিন্তু এখানে সারা বছর বরফ থাকে। আর এখানে যখন আসবেন ধীরে ধীরে হাঁটবেন, কথা কম বলবেন, দৌড়াদৌড়ি আনন্দে খুব বেশি করতে যাবেন না। এখানে আসলে অবশ্যই কর্পূর আনবেন, পপকর্ন আনতে পারেন, কোকা 30 শ্বাসকষ্টের জন্য আনতে পারেন, এছাড়া আপনাদের যে ওষুধগুলো আপনারা ব্যবহার করেন সবগুলো নিয়ে তারপরে এখানে পা দেবেন, পা দিলেই চারিদিকে স্বর্গ হয়ে যাবে একেবারে। কত মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এখানে নেমেছে, আর তারা এই বরফের সমুদ্রে এনজয় করছেন। অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায়, এখানে শুধু বরফ আর বরফ। খুব সুন্দর লাগছে, একটু অসুবিধা হচ্ছে কিন্তু সেটা কিছু না। বরফের সমুদ্রে এখন লিটল প্রিন্সেস, আর এখানে তৈরি হয়েছে স্নোম্যান। এর মধ্যে আবার সাবধান, এই রকম বরফের দেখুন একটা শোপিস হয়ে গেছে, এটা কিন্তু দারুণ শোপিস। দেখ, তবে তাড়াহুড়ো কম করতে হবে, নাহলে মাথা চক্কর দেয়। উপরে উঠছি, পা ডেবে যাচ্ছে। উফ উফ, 15,300 ফুট উচ্চতায় রয়েছে এই 0 পয়েন্ট। এতক্ষণ তো পরিষ্কার ছিল আকাশ, আর এখন মেঘে ঢেকে যাচ্ছে, হয়তো একটু পরেই স্নোফল শুরু হয়ে যেতে পারে। তার আগে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব। ক্ষণে ক্ষণে ওয়েদার পরিবর্তিত হয়। ইয়ামথাং ছাড়িয়ে 0 পয়েন্টে প্রচুর বাঙালি আসেন। বাঙালির আবেগ কি ঠেকিয়ে রাখা যায়? আপনারা কোথা থেকে এসছেন? আমরা কলকাতা। কেমন লাগছে তাই বলুন এসে? ভালো তো লাগবেই, এ জায়গায় আসলে ভালো লাগবেই। আর এখানে একটা নদীও আছে, এই নদীর আবার এখানে ছোট্ট একটা ব্রিজ বানানো রয়েছে, এটা পার হয়ে যেতে হবে। তবে এইখানকার বরফ খুব স্লিপারি, আস্তে আস্তে যেতে হবে। সব জায়গায় এরকমভাবে বরফ জমে আছে, গাড়ির লাইন। এবার এই গাড়ি খুঁজতে হবে আমাদের। এরকম জায়গা আমরা এখনো বসে আছি। এই জায়গাটা, এই যে এখানে আগুন জ্বালানো হয়েছে না, এর জন্য এটা গরম থাকে, আর এখানে খাবার দাবারও পাওয়া যাচ্ছে। কাহা সে আয়ে আপ লোগ? মিজোরাম। এই যে এইটায় জলটা গরম হচ্ছে, এইটাই রান্নাও হচ্ছে, ঘরও গরম থাকছে। আর এখন গাড়ির লাইনটা দেখুন কীরকম গাড়ির লাইন পড়েছে। প্রবলেম হয় কি, আপনি যখন ওখানে ঘুরতে যাবেন, ফিরে এসে কোন গাড়িটা আপনার এটাই খুঁজে পাওয়া আপনার দুষ্কর হয়ে যাবে। এখানে খুব ছোট বাচ্চাকে নিয়েও চলে এসেছেন, আর যতদূর নজর যাচ্ছে বরফ আর বরফ, আর সেই বরফে কালো কালো মানুষগুলো দেখা যাচ্ছে শুধু।
ট্যুরিস্ট যারা তাদের পারমিশন কিন্তু এই পর্যন্তই থাকে, এরপরে সব সেনাবাহিনী যায়, সাধারণ পর্যটকদের আর প্রবেশ নিষেধ। এই হচ্ছে জিরো পয়েন্ট, এটা হচ্ছে জিরো পয়েন্টের একদম শেষ, আর এখানে রয়েছে আই লাভ জিরো পয়েন্ট। এই পর্যন্ত যাই আমি, আর এখানেই সবাই ছবি তুলছে। এই আই লাভ জিরো পয়েন্ট, এটাই ট্যুরিস্টদের লাস্ট ডেস্টিনেশন, কারণ এর ওদিকে আর পর্যটকদের কোনো পারমিশন দেওয়া হয় না। গাড়ির লাইন এইখান থেকে অনেক দূর, 1 কিলোমিটার অবধি পড়ে যায়। জিরো পয়েন্ট আমাদের ঘোরা হয়ে গেল, এখন দেখি ওখান থেকে কিছু খাওয়া যায় নাকি, খেয়ে দে এবার ইয়ামথাংয়ের দিকে রওনা হব। পথে যদি ভালো কোনো পয়েন্ট থাকে তো সেটাও দাঁড়িয়ে দেখে যাব। আবারও আমি গাড়ি খুঁজে বেড়াচ্ছি, এই আমাদের গাড়ি খুঁজে পেয়েছি। লাস্ট দোকানের এখানে ট্যুর কিংডম লেখা আছে। সত্যি ট্যুর কিংডম কিন্তু আমাদের খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছে, গাড়ি, হোটেল, খাওয়া দাওয়া, ব্যবহার সব কিছুই আমরা ভালো পাচ্ছি। তো জিরো পয়েন্ট থেকে আমরা এখন নিচের দিকে নামছি, এখন যাব হচ্ছে ইয়ামথাং ভ্যালিতে। জিরো পয়েন্ট থেকে ইয়ামথাংয়ের দূরত্ব 26 কিলোমিটার। এই প্রবেশ করলাম ইয়ামথাং ভ্যালিতে। ইয়ামথাংয়ে কোনো বরফ নেই আমি দেখছি। ইয়ামথাং এসে ইয়ামথাংয়ের যে অন্যতম একটা চিত্র যা ছিল সেটা হচ্ছে ইয়ামথাংয়ের এই উপর দিয়ে যে পাহাড়গুলো, খাঁজকাটা পাহাড় জেগে থাকতো, বরফও থাকে, সেইগুলো আর দেখা যাচ্ছে না। এমনকি ভ্যালিতে কোনো বরফও নেই, লাচুংচু নদী রয়েছে। এবার নদীতে আমি যাব, দিগন্ত বিস্তৃত এই ভ্যালি, এইটাই হচ্ছে ইয়ামথাংয়ের বৈশিষ্ট্য। ইয়ামথাং ফুলের উপত্যকা, এখনও ফুল আছে কম, এপ্রিলে তো ফুল থাকার কথা প্রচুর। এই প্রচুর ফুল এরকম ছোট ছোটোভাবে ফুটে আছে ফুল। ইয়ামথাং ভ্যালির উচ্চতা হচ্ছে 11,000 প্রায় 700 ফুট, আর জিরো পয়েন্ট ছিল 15,300 ফুট। আমরা অনেক নিচে নেমে এসেছি। এটা একেবারে স্বচ্ছ টলটলে জল, লাচুংচু নদী। এই নদী তিস্তায় মিশেছে, মানে এরকম দুটো নদী মিলে তিস্তা তৈরি হয়েছে। তো আপনারা চাইলে এরকম নদীর এখানে নেমে খানিকটা সময় ব্যয় করতে পারেন, তবে এখানে নদীর জলে নামবেন না, প্রচণ্ড ঠান্ডা। ইয়ামথাংয়ে এটাই ভালো লাগে, এই ভ্যালি, সামনে পাইন, তার উপরে পর্বত, তা ঢাকা থাকবে বরফে। এবার আমরা যাচ্ছি, আমরা যেখান থেকে জুতো নিয়েছিলাম 100 টাকা করে, সেই জুতো ফেরত দেবো, তারপর রওনা দেবো এখান থেকে। এই গরম জল করা হচ্ছে, এই রকম চুল্লি, এইরকম জায়গায় রয়েছে প্রচুর দোকানপাট, কিন্তু সবই কস্টলি। আমরা যাচ্ছি এখন ন্যাচারাল হট স্প্রিংয়ের দিকে। এই ব্রিজটা পার হয়ে ওপারে গেলে ওইখানে রয়েছে হট স্প্রিং, হ্যাঙ্গিং ব্রিজ। এগুলো বেশ হাঁটতে এর উপর দিয়ে ভালো লাগবে, তবে এইটা কিন্তু দুলবে এবং এখানে প্রচণ্ড হাওয়া দেবে। হট স্প্রিং রয়েছে ওই ঠিক উপরে, ওখানে এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে, তাই আর যাচ্ছি না। প্রকৃতির সঙ্গে মানুষের তৈরি এই ব্রিজ দিয়ে হাঁটা, এটাও বেশ ভালো লাগবে ইয়ামথাংয়ে এসে। এবার আমরা ফিরছি হোটেলে। সেই সকাল 8টা নাগাদ বেরিয়ে প্রায় দুপুর 3টে নাগাদ হোটেলে এসে দুপুরের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিলাম, আবার উঠেছি। এখন রাত 9:45, এখানে তো ওই 8:30 থেকেই খেতে ডাকে। তো চলুন এখন ডিনার করে আসি, তারপর ঘুমিয়ে পড়ব। সকালে আরও নতুন কিছু থাকছে, কাটাও যাব, সেও এক দুর্ধর্ষ জায়গা। ওরে বাপ, তো গম গম করছে একেবারে, প্রচুর লোক এসে খাওয়া দাওয়া করছেন। আর আমি নিয়েছি ডাল, ভাত, সয়াবিনের একটা তরকারি আছে, স্যালাড আর চিকেন। এর সঙ্গে আমি 1টা বা 2টো রুটি নেব। গুড মর্নিং। লাচেনে এই আমাদের হোটেল ব্লিস ইন, আর এইখান থেকে আজকে আমরা সকালে চলে যাচ্ছি কাটাও খুব ভালো জায়গা, এরও উচ্চতা অনেক এবং এখানেও কিন্তু প্রচুর বরফ থাকে। আজকে হচ্ছে 14ই এপ্রিল, আর এখন সময় হচ্ছে সকাল 7:30। আমরা কাটাও রওনা দিচ্ছি। এই হোটেল ব্লিসকে আমরা এবার টাটা জানিয়ে চললাম কাটাওয়ের দিকে। এটাই হচ্ছে লাচুং বাজারের উপর দিয়েই আমরা যাচ্ছি। আর এইখানে রয়েছে প্রচুর হোমস্টে, ফুল ফুটে আছে প্রচুর চারিদিকে, কী হারে ফুটেছে সব সাদা ফুল। লাচুং থেকে কাটাও এই রুটটাও খুব ভালো, এবং এই
এপ্রিল মেতে এলে এখানে প্রচুর রডোডেনড্রন পেয়ে যাবেন। কাটাও যাওয়ার রাস্তা অসাধারণ কিন্তু, আর নিচেই লাচুং, অনেকটা নিচে। কাটাওয়ের রাস্তাটা আমি দেখছি বেশি বৈচিত্র্য, মানে গাছের। আমাদের ঘোরাচ্ছে ট্যুর কিংডম। 4 রাত 5 দিনের খরচ 8,000 টাকা পড়েছে একজনের। কিন্তু 0 পয়েন্টের মতো কাটাও যেতে গেলেও এক্সট্রা 3 থেকে 3,500 টাকা ড্রাইভারকে দিতে হবে। চাইলে শুধুমাত্র 0 পয়েন্ট গেলেই হবে, কারণ বরফ ওখানেই পেয়ে যাবেন। এখন নেমে গেলাম লাচুং ভিউ পয়েন্ট। কাটাও যাওয়ার পথে এটা পড়ে। সত্যি সুন্দর এটা ভিউ পয়েন্টটা। এইখান থেকে গোটা লাচুং শহর দেখা যায়। শহর তো না, লাচুং গ্রাম। লাচুং ভিউ পয়েন্ট, তার আগেই রডোডেনড্রন। যাওয়ার পথে এখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে যায় কাটাও যাওয়ার পথে। এখান থেকে এই ভিউ পয়েন্ট থেকে গোটা লাচুং গ্রামকে দেখা যায়। আর পার্শ্ববর্তী যে পর্বত রয়েছে সেগুলো পরিষ্কার হয়, বরফ জমে আছে কিন্তু এত মেঘ কিছুই দেখা যাচ্ছে না। লাচুং গ্রাম, আর তার ঠিক উপরে এই পয়েন্টটা, এটা হচ্ছে লাচুং হেলিপ্যাড। আর আমরা এখন চলে যাব এই দিকে কাটাওয়ের দিকে। কাটাওয়ে ওই উপরে আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি প্রচুর বরফ জমে আছে। আর রাস্তায় হলুদ ফুল ভর্তি আমি দেখছি। ইয়াক দাঁড়িয়ে আছে, এই রাস্তায় প্রচুর ইয়াক থাকে। এই দেখুন, ও কি দৃশ্য! এখান থেকে তো দারুণ লাগছে। তবে কাটাওয়ে যতক্ষণ এলাম না, দুদিকে ফুলের বাহার, তার সঙ্গে এখানকার পাইন গাছ আর দূরে জমে থাকা পর্বত শৃঙ্গ, মানে সব মিলেমিশে কাটাওটা আমার দারুণ লাগছে। একদম মাঝামাঝি দাঁড়িয়ে আছে। ওরে বাবা রে, দৌড় মারলো ভয়ে। লাচুং থেকে কাটাওয়ের দূরত্ব 20 কিলোমিটার, কিন্তু আরও বেশ কিছুটা উপরে যাওয়া যেত, যদিও বর্তমানে তা পর্যটকদের জন্য বন্ধ রয়েছে। উফ, এই হচ্ছে কাটাওয়ের সৌন্দর্য। দূরে জিগজাক রোড, এটা হচ্ছে কাটাওয়ে নর্থ সিকিমে। ইস্ট সিকিমে যেমন আছে তেমনি নর্থ সিকিমেও রয়েছে। এই কাটাওয়ে একমাত্র এই জিগজাক রোডটা পাওয়া যাচ্ছে। তবে কাটাওয়ের এই জায়গাটা বরফ থাকে ম্যাক্সিমাম সময়। ওই দেখো ওয়াটারফলস দূর থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ও লাচুং থেকে উপরের যে পাহাড়গুলো সেইটা আমরা এখান থেকে দেখছি। আর এখন বরফ আমাদের কাছাকাছি এসছে, এখন দেখা যাচ্ছে রাস্তার দুদিকে বরফ আছে কিছুটা। এই হচ্ছে খান্ডা ওয়াটারফলস। জলের পরিমাণ এখন খুব বেশি নেই। খান্ডা ওয়াটারফলস পুরো বরফের ভেতর দিয়ে আসছে নদীটি। ওহ, এইখান থেকে নিচের ভ্যালিটা আর দূরেই পাহাড়। কাটাও আমি প্রথমবার এসেছি, তাই কোনো ধারণা ছিল না। এখন বুঝলাম এর সৌন্দর্য মন কেড়ে নিল। এখানেও প্রায় সারা বছর বরফ থাকে, তার নমুনা তো যাওয়ার পথেই দেখছি। কাটাওয়ের সৌন্দর্য অন্যরকম, একেবারে নতুন বরফ। নেমে পড়লাম কাটাও। কাটাওয়ে আরও অনেকটা উপরে যাওয়া যায়, এখন সেখানে মানে নিষেধ আছে। আর কাটাওয়ে বরফ জমেছে কেমন তাই দেখুন, রাস্তার দুদিকে বিভৎস বরফ, সাদা সফেদ বরফ। এই হচ্ছে কাটাও। কাটাওয়ের সৌন্দর্য এরকম জায়গার থেকে পাবেন। পুরো রোডটাই জিগজ্যাগ, এই জিগজ্যাগ রোডেই আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এই বরফগুলো, এখানকার বরফগুলো খুবই নরম, ঝুরঝুরে একেবারে, যেন চাপ দিলে আটকে যাবে। উপরে, এত উপরেও রডোডেনড্রন রয়েছে। আগে কাটাওয়ে একেবারে উপর পর্যন্ত যেতে দিত, আর উপরেই রয়েছে প্রচুর বরফ। ব্যাপার হচ্ছে এখন এটা বন্ধ করে দিয়েছে। ওই উপরে চেকপোস্ট রয়েছে, ওই পর্যন্তই, ওর নিচে পর্যন্ত যেতে দেয়। আর কাটাওয়ে এখন এরকম জায়গায় দাঁড় করে দেয়, মানুষ এখানেই বরফে আনন্দ করে চলে যায়। আর কাটাওয়েও একটা পুকুর দেখুন, এই যে বরফ দিয়ে আসছে। এইখানে এই রাস্তার উপরে বরফ এই জমে আছে, এইগুলোতে স্কিট করছে। চল, দেখেছিস তো, ব্যথা তো হবে।
আর এখন মেঘ নিচ থেকে উড়ে আসছে কিভাবে তাই দেখুন, এইটা দারুণ লাগছে। গাড়িগুলো সব নিচে পার্ক করা রয়েছে। রডোডেনড্রন গাছে ভর্তি উপরে, কিন্তু এখন ফুল খুব একটা দেখছি না এতে। ফুল যদি সব থেকে ভালো দেখতে হয় তাহলে এপ্রিলের শেষ আর মে মাসের প্রথম দিকে আসবেন। এইদিকে কিভাবে বরফ পরিষ্কার করেছে, এই বরফগুলো পরিষ্কার করেই এই গাড়িগুলো এখানে রাখা হয়েছে। এখানে আমি জুতোটা ভাড়া করিনি, কিন্তু এইদিকে বরফের পরিমাণ অনেক বেশি আর আমার জুতো ঢেকে যাচ্ছে, জুতো ভাড়া করা হয়নি। আর মেঘ এসে ভরে যাচ্ছে, কিন্তু এই জায়গার বরফটা অসাধারণ। কাটাওয়ের সৌন্দর্য কিন্তু সম্পূর্ণ কাটাওয়ের সৌন্দর্য আলাদা। কাটাও বেশ ভালো লাগছে আমার, আর কাটাওয়ের উচ্চতারও একটু কম। 3 ड्राइवर भाई এই কাটাওয়ে রয়েছে। वेदर ऐसे ही रहेगा? ऐसा ही रहता है यहाँ, ऐसे ही रहता है। तो भैया ये ऊपर क्यों नहीं जाने देता है, ये बोलो। क्योंकि ऊपर में यहाँ से आर्मी का एरिया है और रेस्ट्रिक्शन एरिया है, इसलिए नहीं दे रहा है यहाँ। नहीं दे रहा है। हाँ जी, सिविलियंस को नहीं दे रहा है। नहीं, पहले भी नहीं रहता है। यहाँ से आर्मी ड्यूटी करता है ना, तो सिविलियन जाएगा तो डिस्टर्बेंस होगा, इसीलिए नहीं देता है। তো এই কারণে ওখানে যেতে দেওয়া হয় না। যাই হোক, কাটাওয়ে যেটুকু আমরা এসছি এইটুকুই বেশ ভালো লাগছে, এখানেই এনজয় করবেন। আর কাটাও আসার রাস্তাটাও বেশ সুন্দর ছিল। আর এই যে আমাদের প্রতাপ ভাই ঠিক আছে এখন? একদম ভালো। ভালো। কাটাওয়ে পুরো অঞ্চলটা এখন মেঘে ঢেকে গেল। এই তো হয়, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো স্নোফল। বাপরে কি হর্ন দিচ্ছে, আরে মানুষ মারবে নাকি? সমস্যা কোথায় বলুন তো, এই যে রাস্তার উপর যে বরফটা জমে আছে এটাই স্কিড করে। হ্যাঁ, আজ দারুণ লাগছে, এত বড়, প্রচুর প্রচুর বরফ, বেশি উঁচুও নয়, কষ্ট নেই কোনো, দারুণ লাগছে। হ্যাঁ, কত বড় কত বড়। এবার একটু ফুটবল খেলে নিই। তো আমরা এখন কাটাও থেকে নিচে নেমে যাচ্ছি। এখন ওয়েদার খারাপ হতে শুরু করেছে, এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে আর এরপরই স্নোফল শুরু হবে। রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, এই ভয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে বৃষ্টি পড়েছে দেখুন কিভাবে। একটু আগে এই মেঘটা সবে উড়ে এলো আর এখন বৃষ্টি। যাই হোক, আমি এখন দাঁড়িয়ে আছি খান্ডা ওয়াটারফলসের কাছে। প্রচণ্ড বেগে কিন্তু জল বয়ে যাচ্ছে, এই উপর থেকে ঝর্ণাটা আসছে। তবে এখানে এই পুরো বরফ জমে থাকে, বরফের ভেতর দিয়েই এটা আসে, এসে সোজা চলে যাচ্ছে এই দিকে নেমে। বেশ জল আছে কিন্তু। এ হচ্ছে খান্ডা ওয়াটারফলস, খান্ডা ওয়াটারফলস। এখানে উল্টো করে লেখা রয়েছে এই যে খান্ডা ওয়াটারফলস। এই কাটাও ঘুরে বৃষ্টির মধ্যে ফিরছি আমরা গ্যাংটকে, অর্থাৎ 4 রাত 5 দিনের ট্যুর আমাদের শেষ হলো। ভীমানালা ওয়াটারফলস। মোটামুটি নর্থ সিকিম ট্যুর কমপ্লিট হয়ে গেল, আশা করি ভালো লেগেছে। আর ট্যুর কিংডম আমাদেরকে যথেষ্ট ভালোভাবে ঘুরিয়েছে, খাওয়া দাওয়া হোটেল সব ঠিক ছিল। যাই হোক, আবার চলে এলাম এই যে বচ্চন ওয়াটারফলস। আসলে এটা হচ্ছে ভীমানালা ওয়াটারফলস। আর এখান থেকেই আমি এই ভিডিও আজকের মতো শেষ করে দিচ্ছি। সঙ্গে থাকুন, আর পরের ভিডিও আরও একটা ভালো জায়গায় আসবে, দেখতে থাকুন।